এদিকে দেশে ফেরা নিয়ে আবারও মুখ খুলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিসেম্বরে দেশে ফেরা ক্যান্সেল, নতুন করে আবারও ডেট ঘোষণা করলেন তিনি। আরও বড় মহাসখবর আওয়ামী লীগের জন্য। বিশাল বড় ব্রেকিং নিউজ, শেখের বেটি আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন না, তবে ডিসেম্বরের কয়েক মাস আগেই তিনি দেশে ফিরছেন ইনশাআল্লাহ। আমার একটা বিশ্বাস আছে যে দিন আসবেই। এভাবে একটা দেশ চলতে পারে না, এভাবে চলতে পারে না। এক বিশ্ব বাটপার গেছে, এখন খাম্বা, গ্রেনেড হামলা, অস্ত্র চোর, আকার বাড়ি, তারা এখন ক্ষমতায়। আরো পোয়া বারো যুদ্ধ অপরাধী, তারা পার্লামেন্টে। কি দুর্ভাগ্য এই দেশের মানুষের, বারবার যখনই একটা উঠে দাঁড়ায় তখনই এরকম একটা চক্রান্তে পড়ে যায়। আর মানুষ কত তাড়াতাড়ি বিভ্রান্ত হয়ে যায়, সেটাও আমার অবাক লাগে। আমি এটি বলবো, রাজনীতিতে চিরস্থায়ী বন্ধু বা চিরস্থায়ী শত্রু বলে কিছু কখনো হয় না, থাকে শুধু চিরস্থায়ী স্বার্থ। দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদের শিরোনাম, এবার আপনাদের একটু বিস্তারিত জানিয়ে দিই। দর্শক, খেলা কিন্তু অন্যদিকে ঘুরে গেল এবার। এতদিন আপনারা শুনছিলেন শেখ হাসিনা বলছিলেন ডিসেম্বরে তিনি দেশে ফিরবেন আন্তর্জাতিক যে কোনো নেতাদের সাহায্যে। তবে তিনি হঠাৎ করে আবারও নতুন ঘোষণা দিয়েছে, যেটা আওয়ামী লীগ নেতাকর্মীদের বিশেষ করে তাদের জন্য একটা সুখবর এবং দলের জন্য একটা মহা সুখবর। সেটা হলো তিনি ডিসেম্বরও নয়, তার আগেই তিনি দেশে ফিরতেছেন। আমি বলবো না যে কবে দেশে ফিরতেছেন, তবে তিনি 1 তারিখে দেশে ফিরবেন এবং কোন মাসের 1 তারিখে দেশে ফিরবেন সেটা আমরা ভিডিওতে দেখব। দর্শক, কথা বাড়াচ্ছি না, চলুন একটু বিস্তারিত দেখে আসি। আশা করি সঙ্গেই থাকবেন, তবে এ বিষয়ে আপনাদের মতামতটা জানাতে হবে। আর খুশি হলে ভিডিওটি শেয়ার করে দিবেন, লাইক করতে ভুলবেন না। তো দর্শক, চলুন একটু বিস্তারিত দেখে আসি, তারপর কথা বলি। বিশাল বড় ব্রেকিং নিউজ, শেখের বেটি আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন না, তবে ডিসেম্বরের কয়েক মাস আগেই তিনি দেশে ফিরছেন ইনশাআল্লাহ। 95% উপরে নিশ্চিত হয়ে আপনাদেরকে এই তথ্য জানালাম। আগেই বলেছিলাম আওয়ামী লীগ এই মুহূর্তে রামের করাতে পরিণত হয়েছে, আইতেও কাটে যাইতেও কাটে। আগামী সেপ্টেম্বরে ফ্যাসিস্ট তারেক দিল্লিতে সফরে গেলেও ভালো, না গেলেও ভালো, তবে দিল্লিতে সফরে না যাইয়া শুধু দেশের মধ্যে বৈশা একদিকে 9 বার এডিট করে দিল্লিকে হুঙ্কারে দিবা, বিভিন্ন বিষয়ে অসন্তোষের প্রকাশ করবা, আবার অন্যদিকে কাঁচামরিচ দাও, পিঁয়াজ দাও, ডাল দাও, ডিজেল দাও, তেল দাও, এইগুলা চাইবা। গঙ্গার পানি কিন্তু জায়গায় বসে চাইলে হবে না, নবায়ন করতে কিন্তু এখানে যাইতে হবে এবং সর থাপর কান্ডলা খাইতেও হবে। মাথায় রাখবেন, বুড়া ভাম জঙ্গি ওই যে ফরহাদ মাজার, আসিফ নজরুল ইশার এবং বিএনপির বিভিন্ন মন্ত্রী বক্তব্যের ছন্দ পতনটাকে খেয়াল করেছেন? তারা এক একজন এক এক রকমের বক্তব্য দিতেছে। এতদিন ফ্যাসিস্ট সরকার থেকে শুরু করে অনেকেই বলতেছিল তিনি যেদিন দেশে ঢুকবেন ওইখান থেকে ফাঁসির কাজটা নিয়ে যাওয়া হবে, দেশে ঢোকা মাত্রই তাকে গ্রেপ্তার করা হবে, দেশে ঢোকা মাত্রই তার বিচার কাজ শুরু হয়ে যাবে, তিনি দেশে ঢুকতে পারবেন না, এমন অনেক বক্তব্য। ইতিমধ্যে বাংলাদেশের জঘন্যতম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তিনি বলতেছেন আপনি আসেন দেশে, আমরা রাজপথে দেখে নেব। মানে এখন রাজপথে আগে, তারপর ফাঁসির কাজটা নাকি? আবার শিলং সালাউদ্দিন বলে তার কোনো অস্তিত্ব নাই, তিনি যে বক্তব্য দিয়েছেন আপনারা কি দেখেছেন? কথাটা বললে আবার একটু হাসিও মারে। ওরা জানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ এই দেশের অধিকাংশ মানুষ ভিডিওতে দেখে নাই, রেডিওতে শুনেছে। 26শে মার্চে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা সমস্ত বাঙালি রেডিওর মাধ্যমে শুনেছে, তারা দেখে নাই। এবং বঙ্গবন্ধুর পক্ষ থেকে যারা স্বাধীনতা পাঠ করেছে সমস্ত মানুষ তারা রেডিওতে শুনেছে। তদ্রুপ শেখের বেটিও স্বাধীনতার সার্বভৌমত্ব পুনরুদ্ধারের যে ঘোষণা দিবেন, এমন তো হইতে পারে সেটা মানুষ রেডিওর মাধ্যমে শুনবেন। তবে তার চূড়ান্ত যুদ্ধের ডাক তিনি দেশের মাটিতে বসিয়ে দেবেন ইনশাআল্লাহ। ফরহাদ মাজার বলতেছে যে এটা যে পুরো স্নাইপার, এটা সত্যি ডিপ স্টেট এখানে খেলছে, মানে নানান গোপন কথা তিনি বলতেছেন। অন্যদিকে আসিফ নজরুল স্যার আজকে বললেন যারা 71কে খাটো করে জুলাইকে বড় করতেছে ওরা জুলাইয়ের ধান্দাবাজ। ইতিমধ্যে আসিফ নজরুল স্যারের স্বীকারোক্তি কিন্তু নেওয়া হয়ে গেছে। মনে রাখবেন, তার স্বীকারোক্তি কিন্তু জবানবন্দি হয়ে গেছে। এরা বিভিন্ন গণমাধ্যমে যাই যে কথাগুলো বলতেছে এটাই জবানবন্দি। মাথায় রাখবেন, প্রথম আলো পত্রিকাটা অনেক বড়, মোটামুটি এটা শক্তিশালী একটা পত্রিকা। এরা আমার আপনার মতো ওই রকমের মেধা নিয়ে চলে না। আগামীতে বাঁচার জন্য ইতিমধ্যেই তারা অনেক বড় বড় ধামচাম বেড়াদেরকে স্বীকারোক্তি, অর্থাৎ বিগত সরকারের ডেভিল ইনুস ক্যাবিনেটের সদস্যদের নিয়ে ধরে ধরে নিয়ে বিভিন্ন সাক্ষাৎকার, এটাই স্বীকারোক্তিমূলক জবানবন্দির রেকর্ড হয়ে যাচ্ছে। পরবর্তী এই প্রশ্ন এরা এড়াইতে পারবে না। অনেক গোপন কথা আছে, বলা যাবে না ভাইয়ের আমার। শুধু একটা কথা বলি, তারেকের এখন পরিণতি এই রকমের, ধরেন আপনি নদীর সমুদ্রের মাঝখানে একটা জাহাজ নিয়ে গেছেন, জাহাজের ছাদে আপনি আর তারেক আছেন,
এখন তারেকের জীবন বাঁচানোর সামনে অপশন হলো দুইটা, তোরে সমুদ্রের মধ্যে ফেলাই দিব, তুই ছাত্রাইয়ে বাঁচগা, আর নইলে সমুদ্রের জাহাজের লগে একটা রশি বাইন্দা, রশি দিয়ে দিছি ঝুলাইয়া, তুই রশির লগে ঝুলে থাকতে পারবি, কোনটা করবি? নিশ্চয়ই অপশন রশির লগে ঝুলে থাকাটা নিব। মরার ভয় পায় না এমন কয়জন আছে? এই লোকটা মেরুদণ্ডের হাড্ডি ভাঙ্গা নিয়ে মুসলেকা দিয়ে দেশ থেকে বাইকে গেছিল, জীবনে বাংলাদেশে আসবে না, রাজনীতি তো দূরের কথা। অথচ সেই লোক দেশে আইসে একেবারে জিন্দিগিতে কোনোদিন মেম্বার কাউন্সিলর কিছু হয় নাই, আইসা দেশের প্রধানমন্ত্রী হইয়া তিনি কোন ভাবে চললেন? তার পিতা ডেভিল ইনুসদের দেখানো পথে চললেন। মাথায় রাখবেন, ফ্যাসিস্ট তারেক ক্ষমতায় আসার পরে আমাদের আগামী দিনের নেতা সজীব ওয়াজেদ জয় সাহেব তিনি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তা দিয়েছিলেন, বিএনপি আমাদের শত্রু নয়, প্রতিপক্ষ, স্বাধীনতা বিরোধীরা আমাদের শত্রু, বন্ধুসুলভ একটা বার্তা তিনি দিয়েছিলেন। বিএনপি মূলত তারা 5 বছর ক্ষমতা হোক এটা নিয়ে আওয়ামী লীগের কোনো হেডিক ছিল না। যদি বিএনপি তাদের অতীতের কথা রাখতো, কারণ আজকে বিএনপি সরকার গঠন করেছে আওয়ামী লীগের সহযোগিতা নিয়ে, মানুষের দ্বারে দ্বারে গিয়ে আওয়ামী লীগের ভোট তারা টেনেছে, তোমরা আমাদেরকে ভোট দিলে শান্তিতে থাকতে পারবা, আওয়ামী লীগ ফিরে আসবে, এমন মিথ্যা প্রতিশ্রুতি তারা দিয়েছিল। দেশের স্বাধীনতা, আইন, বিচার, সংবিধান সমুন্নত রাখবে এমন ওয়াদাবদ্ধ ফ্যাসিস্ট তারেক হয়েছিল, কিন্তু ক্ষমতায় আইসাই ডেভিল ইনুসের ন্যায় আওয়ামী লীগের নিষিদ্ধ তিনি আইনে পরিণত করেছে। এইখানে আসল টোপটা ওর গলার মধ্যে পড়ছে। আগামীতে বেটা হয় মরবি নাকি বাঁচবি, কোনটা সিদ্ধান্ত তোর, কিন্তু ঝুলে থাকার মতোই থাকতে হবে। আর এই কারণে বলছি, ওই দিল্লিতে সফরে গেলেও ভালো, না গেলেও ভালো, কোনো সমস্যা নেই। বিশ্বাস রাখুন, আস্থা রাখুন। শেখের বেটির রশিতে এমন ভাবে এই স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চা জুলাই জুংরা দেশ ধ্বংসকারী এমন ভাবে ফাঁসা গেছে। আমার একটা বিশ্বাস আছে যে দিন আসবেই, এভাবে একটা দেশ চলতে পারে না, এভাবে চলতে পারে না। এক বিশ্ব বাটপার গেছে, এখন খাম্বা, গ্রেনেড হামলা, অস্ত্র চোর, আকার বাড়ি, তারা এখন ক্ষমতায়, আরো পোয়া বারো যুদ্ধ অপরাধী তারা পার্লামেন্টে। কি দুর্ভাগ্য এই দেশের মানুষের, বারবার যখনই একটা উঠে দাঁড়ায় তখনই এরকম একটা চক্রান্তে পড়ে যায়, আর মানুষ কত তাড়াতাড়ি বিভ্রান্ত হয়ে যায় সেটাও আমার অবাক লাগে। তা আমি এটি বলবো যে আজকে এখানে আপনারা প্রচণ্ড নির্যাতনের শিকার, জীবন জীবিকার পথই বন্ধ হয়ে গেছে অনেকের, আমি জানি খুব কষ্টের মধ্যে আছেন, তবে মনোবল হারাবেন না। যখন আমরা কিছু হারাই, হারাবার কিছু থাকে না, তখন তো মনের শক্তিটা ছাড়া আর কিছু থাকে না, আমাদের তাই আছে। আমি, আমার ছোট বোন রেহানা, আমাদের 5টা বাচ্চা, সবাই মামলা দিয়ে সাজা দিয়ে দিয়েছে, কিন্তু কি মামলা হলো আমরা এখনো তা জানি না, কারো কাছে কোনো নোটিশও না, কিছু পাইনি, কিন্তু আমরা তো আছি যে যেখানে ছিলাম সেখানেই। হ্যাঁ, আমি না দেশ ছাড়া, কিন্তু আমি কোথায় আছি তা তো সবাই জানে, তাজ পর্যন্ত সেটা দেখালো না, কিন্তু মামলা দিয়ে ঝটপট সাক্ষী টাকি করে বাস সাজা দিয়ে দিল। ঠিক আছে, সেটাও আমরা দেখে নেব। 600-র উপরে মামলা আছে, অধিকাংশ আবার হত্যা মামলা, তালিকা করে রাখতে হবে। মনে রাখবেন, এই মনের শক্তিটা বড় শক্তি। কারণ আমাদের কথা চিন্তা করেন, যখন বাপ মা ভাই বোন সব হারালাম, ঘর নাই, বাড়ি নাই, রিফিউজি হিসেবে 6 বছর থাকতে হলো, আবার 2007 সালে একই অবস্থা, কারাগারে থাকলাম, তখনও এই শিক্ষক সমাজ সর্বপ্রথম নেমেছিলেন। আজকে আমাদের শিক্ষক সমাজ যখন ঐক্যবদ্ধ হচ্ছেন, অবশ্যই এটা বাংলাদেশের জনগণের জন্য আশার বাণী শোনাচ্ছে। সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ এই মেঘ কেটে যাবে, নতুন সূর্য উদিত হবে, বাংলাদেশ আবার মাথা তুলে দাঁড়াবে, বিশ্বসভায় আমরা মর্যাদার আসনে অধিষ্ঠিত করব। এই বাটপার, চোরাকারবারি, গ্রেনেড হামলাকারী, হত্যাকারী, এদের হাত থেকে দেশকে রক্ষা করব, যুদ্ধ অপরাধী এদের হাত থেকে দেশকে রক্ষা করব ইনশাল্লাহ, এবং সেই দিন বেশি দূরে না। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। মাস্টার স্ট্রোক ছাড়া আর কিছু বলা যায় না। এই দেখুন না, গত 2 মাস ধরে ঢাকায় অবস্থান করছেন ভারতের ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদাপ্রাপ্ত হাই কমিশনার দীনেশ ত্রিবেদী, কিন্তু ঢাকার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা নেতৃত্ব তার সঙ্গে একটি আনুষ্ঠানিক সাক্ষাৎ করার প্রয়োজনও বোধ করেননি। অথচ হঠাৎ করে দৃশ্যপট বদলে গেল একেবারে 180 ডিগ্রি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের ঢাকা সফর, তার পরপরই দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন ও দেশে ফেরার ঘোষণা, এবং ঠিক তার পরদিনই ঢাকার প্রশাসন যেন এক চরম বাস্তবের মাটিতে আছড়ে পড়ল বলা যায়, অথবা তাকে আছাড় দেয়া হলো ওই ধোপার পাটের আছাড় দেওয়ার মতনই, সেটাও বলা যায়। আর এই আছাড়ের ফলাফলটা কি? ওয়াশিংটনের হোয়াইট হাউস আর দিল্লির সাউথ ব্লকের বার্তা পৌঁছতেই রাতারাতি বদলাতে শুরু করলো ঢাকার সুর। যে তারেক রহমান পাত্তা দিতে চাননি ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীকে, সেই তার সঙ্গে সৌজন্য সাক্ষাতের তারিখ নির্ধারণে ব্যস্ত হয়ে উঠেছেন তারেক রহমান। এখন শোনা যাচ্ছে
ওই ব্রিক্সের বৈঠকে ভারতের আমন্ত্রণ পেয়ে সেখানে আসবার জন্য এখন আকুলি বিকুলি করছেন তারেক রহমান। গল্প শুধু এটুকুই নয়, ঢাকার গণভবন যেটা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন, সেটা ভাঙচুরের পর যেটুকু আস্ত আছে একটু নতুন করে তৈরি করে নিয়ে সেখানে নতুন জমানার বাংলাদেশ সরকার একটা মিউজিয়াম তৈরি করেছে, নাম জুলাই স্মৃতি জাদুঘর। আর নতুন জমানার ক্ষমতায় আসার পেছনে যতটা ছিল শেখ হাসিনার বিরোধিতা, ঠিক ততটাই আছে ভারত বিরোধিতা। সুতরাং এই মিউজিয়াম এক অর্থে ভারত বিরোধিতার মিউজিয়াম। সেখানে ভারতের সীমান্ত সন্ত্রাস নামে নানান গল্প কাহিনী আর তাদের ছবি, ভাস্কর্য, এসব লাইন দিয়ে সাজানো ছিল। দীনেশ ত্রিবেদীর কাছে এসব খবর যে ছিল না তা নয়, ছিল, কিন্তু তিনি যে ঢাকা সরকারের কাছে এ নিয়ে কিছু বলেছেন কখনো এমন প্রমাণ নেই। কিন্তু তারেক সরকারের এখন এমন ভয় কাঁপুনি হাল যে তারা কোনো ঝুঁকি আর নিতে চায় না। মিউজিয়াম থেকে সরিয়ে ফেলেছে বিএসএফের গুলিতে নিহত ফেলানির ভাস্কর্য সহ, ফেলানি খাতুন, তার ভাস্কর্য সহ সমস্ত ভারত বিরোধী প্রদর্শন সামগ্রী। সেই যে কথায় আছে না, বসতে বললাম সে কান ধরে নাকখত দিতে শুরু করলো, অনেকটা যেন তেমনই। কিন্তু হঠাৎ কেন এই আতঙ্কের ছায়া? কেন গণভবনের ইতিহাস থেকে রাতারাতি ছাঁটাই করতে হলো ভারত বিরোধী বার্তা? কে বলেছিল, কার কথায়? দিল্লির কি কোনো গোপন চাপ কাজ করছে, নাকি আমেরিকার বার্তাবে ঢাকা এতটাই ব্যাকফুটে গেছে যে ভাবছে কি করলে ভারতকে খুশি রাখা যায় সেইটা এখন দেখি। আজকের এই বিশেষ পর্বে আমরা ডিকোড করব ভূ রাজনীতির এই নতুন খেলা। ঘটনার সূত্রপাত বুঝতে হলে আমাদের একটু পেছন ফিরে তাকাতে হবে। সাউথ ব্লক যখন প্রথা ভেঙে একজন ক্যারিয়ার ডিপ্লোম্যাট বা পেশাদার কূটনীতিকের বদলে 3 বারের সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদীকে ঢাকায় ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে পাঠায়, তখনই একটি স্পষ্ট বার্তা ছিল। শুধু তাই নয়, ইতিহাস গড়ে ত্রিবেদীকে দেয়া হয় ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা। দিল্লির বার্তা খুব পরিষ্কার ছিল, ভারত ঢাকার সঙ্গে কথা বলতে চায় সরাসরি রাজনৈতিক শীর্ষ নেতৃত্বের ভাষায়, কেবল ওই কূটনীতির কেতাবি ভাষায় নয়। কিন্তু গত 2 মাস ধরে ঢাকায় যা দেখা গেল তা ছিল এক ধরনের সচেতন দূরত্ব তৈরি করা। বাংলাদেশের ক্ষমতায় থাকা নতুন নেতৃত্ব বাংলাদেশ ফার্স্ট নীতির অজুহাতে ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের আবেদনটা এক প্রকার ঠান্ডা ঘরে পাঠিয়ে রেখেছিল, কোনো গুরুত্বই দেয়নি। মালয়েশিয়া, চায়না সফরে ব্যস্ত ছিলেন তারেক। তুর্কি আর পাকিস্তানের সঙ্গে মহব্বত জোরদার করায় ব্যস্ত ছিলেন জনাব তারেক। তিনি সময় পাচ্ছিলেন না ভারতের রাষ্ট্রদূতকে সময় দেয়ার। ঢাকার নতুন নির্ধারকরা। তো দর্শক, দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, এতক্ষণ আমাদের সাথে ছিলেন। দর্শক, এখন এই বিষয়ে আপনাদের মতামত কী হবে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। এর থেকেও গুরুত্বপূর্ণ কিছু নিউজ আপডেট এখন আপনাদের দেখানো কথা ছিল এবং সেটা দেখানো খুবই জরুরি মনে করছিলাম, তবে সময় সংক্ষেপের কারণে দেখাতে পারিনি। পরবর্তীতে দ্রুতই আপনাদের সামনে সেগুলো তুলে ধরবো। সেই ভিডিওগুলো দেখতে, নিউজগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। তো দর্শক, এখন এ বিষয়ে আপনাদের মতামত কী হবে আপনারাই জানেন, একটু কমেন্টের মাধ্যমে দিয়ে যাবেন এবং সামাজিক কাজে লেগে পড়বেন, সেটা হলো ভিডিওটি শেয়ার করে দিবেন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।